পাকিস্তানের যে ফান্ডিং আছে সেটা নিয়ে আমরা ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখছি। ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা যখনই পেয়ে যাবো উই উইল শেয়ার ইট উইথ ইউ। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন। মানে দে আর আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটস গুলো ঠিক করা হচ্ছে। और এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda, or tar madhe he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, or sange communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলস এর যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের। আপনারা বিস্তারিত শুনলেন। আবার সেই পশ্চিমবঙ্গের মাটি, আবার সেই জঙ্গি ধরা পড়া, এবং আবার সারা দেশের পক্ষে যেটা থ্রেট, সেই দিল্লিতে গিয়ে অরাজক অবস্থা তৈরি করবার পিছনে তার যোগসাজশের খোঁজ পাওয়া। যে কথাটা আমার এখান থেকে চিৎকার করে করে বারবার করে বলি, যে সমস্ত জায়গাগুলোর ইঙ্গিত দিই সেই সমস্ত জায়গাগুলোর যোগসূত্র ক্রমশ ক্রমশ উঠে আসছে। আর যত ক্রমশ ক্রমশ উঠে আসছে, কত ছোটাছুটি বেড়ে যাচ্ছে অনেক মানুষের। প্রসঙ্গ সেই হামিম মণ্ডল, ওদিকে টুলু মণ্ডল, ওদিকে আপনার মিনার মণ্ডল, এই সমস্ত। এখন এই সমস্তর মধ্যে কি এক সূত্রে যোগ আছে কোনো? তার সাথে কি এই আরশোলাদের উৎপাত, দিল্লিতে অরাজক অবস্থা তৈরি হওয়া, এই সমস্ত যোগসাজশ আছে? এই সন্দেহ যখন করছে মানুষ, ঠিক তখনই এই পর্দাটা ফাঁস হলো এবং এই প্রেস কনফারেন্স আপনারা দেখতে পেলেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেশ বিরোধী একটা র্যাকেট, সোজা কথায়। এখন এই দেশ বিরোধী র্যাকেট, তার বিরুদ্ধে রয়েছে যেটা, সেটা হচ্ছে দেশের ইন্টেলিজেন্স, দেশের বিভিন্ন রকম এজেন্সিস। কিন্তু এই দেশের ইন্টেলিজেন্স এবং এই সমস্ত দেশের যে দেশবিরোধী শক্তিগুলোকে রোধ করবার জন্য যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো কাজ করবার সুযোগ পায়নি পশ্চিমবঙ্গের মাটিতে কতদিন? 80টা বছর। আর এবার এই 2 মাসে সেই যে নতুনভাবে কাজ করবার তাদের অবকাশ পাওয়া যাচ্ছে, সেই অবকাশের ফল যা বেরোচ্ছে সে তো চোখের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। এর সাথে বর্ডারের ফেন্সিং কত বেশি যুক্ত, এর সাথে বিদেশি বিভিন্ন রকম এজেন্টদের ধরা পড়া কত বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো অন্যান্য এপিসোডে আপনাদেরকে তুলে ধরেছি। এবং আমাদের সন্দেহটা যে সত্যি, সেটা প্রমাণিত হলো এই ঘটনার মধ্যে দিয়ে। একদিকে বিপুল অর্থ ফান্ডিং, আর আরেকদিকে এই দেশ বিরোধী নীল নকশা। এখন এটার সাথে কখনো আলাদা ভাবলে চলবে না যে এইটা একটা জৈশি মোহাম্মদ জঙ্গি ধরা পড়েছে, ওদিকে একটা আমেরিকার সিআইএ এজেন্ট ধরা পড়লো কালকে, পরশু দিনকে আর একটা সিআইএ এজেন্ট ধরা পড়লো নেপাল বর্ডারে, যেটা আপনাদেরকে বলেছিলাম ম্যাথু ভ্যান ডাইকের বা তার সঙ্গী ধরা পড়া, ইউক্রেনীয় বিভিন্ন রকম এজেন্টদের ধরা পড়া, রাশিয়ান এজেন্টদের ধরা পড়া, এগুলো তো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। ভোটের আগে থেকে এই ষড়যন্ত্রটা চলছিল, এবং ভোটের সময় যাতে ভোটটাকে বানচাল করা যায়
তার ষড়যন্ত্র চলছিল। তার কারণে গোটা ভারতের মধ্যে একমাত্র নিরাপত্তা ছিদ্র হিসেবে যে জায়গাটা ছিল সেটার নাম হচ্ছে এই পশ্চিমবঙ্গ এবং তার বর্ডার বা আন্তর্জাতিক সীমান্ত, বাংলাদেশ বরাবর, নেপাল বরাবর ইত্যাদি জায়গা থেকে। অন্যদিকে খেয়াল করে দেখুন, এই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কুচো মেজো বড় এই সমস্ত নেতা টেতা, এদের যে ওই পালানোর চেষ্টা, সেই পালানোর চেষ্টাগুলো কোথায় কোথায় কোথা কোথা থেকে, যেটা ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক আগেও বলেছিলাম, পরেও বলেছি, সেই সেই সীমান্তগুলো হুবহু মিলে গেছে। সেটা হচ্ছে নেপাল সীমান্ত। ঝাড়খণ্ডের কথা বলেছিলাম, দেশের মধ্যে ওই একটা অঞ্চল এদের আশ্রয়স্থল হতে পারে, কেরালা হতে পারে, তামিলনাড়ু হতে পারে। দেখুন খেয়াল করে সমস্ত যোগসূত্রগুলো সেখান থেকে উঠে আসছে। আর এদিকে বাংলাদেশ সীমান্ত, সে তো আছেই, ভাগো নদী পার হও, পালিয়ে যাও বাংলাদেশে। কাজেই এই নীল নকশাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য তৈরি এমনটা নয়। পশ্চিমবঙ্গ ছিল হচ্ছে একটা কারখানার মতো, যেখানে এই প্রোডাক্টটা তৈরি হবে, এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটার নাম হচ্ছে খারিজি মাদ্রাসাগুলো, যেখানে নজর দেওয়া দেশের সমস্ত ধরনের এজেন্সির আশুনা অত্যন্ত জরুরি এবং দ্রুত কর্তব্য। এখন এই আজকে একটা এখানে ধরা পড়লো, কালকে একটা ওখানে ধরা পড়লো, যখন ধরা পড়ে তখন তার কাছ থেকে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায়। যেখানে এমন এলাকা রয়েছে, যেমন ধরা যাক ওই কলকাতার গুলশান কলোনির কথা বলা হয়, খাস কলকাতার বিভিন্ন রকমের বন্দর এলাকার এমন জায়গা রয়েছে যেখানে পুলিশ ঢুকতে পর্যন্ত ভয় পেত। রাষ্ট্রবাদী সরকার গঠন হয়ে যাওয়াতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু এই ধরনের গ্যাংয়েদের হাহাকার রব শুরু হয়ে গেছে ভিতরে। সূত্রের খবর মতো এদের একটা বেশিরভাগ অংশ ইতিমধ্যে পালিয়েছে। কোথায় পালিয়েছে সবাই তো জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যেমন টুলু মণ্ডল, মিনার মণ্ডলদের মধ্যেকার কেউ তারা প্রথমত দুবাই পালিয়েই গেছে। কবে পালিয়েছে? 4 তারিখের ঠিক পরে, যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে সূত্রের খবর। 5 তারিখে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে। সেরকম তার সাথে যা যোগসূত্র পাওয়া যাচ্ছে, যে সব বিদেশি বসেরা এখানে ঘাঁটি গেড়েছিল বিভিন্ন বসিরহাট সংলগ্ন এলাকাগুলোতে, তারাও নাকি দুবাই এবার দুবাই থেকে কোথায় যেতে পারে সে আন্দাজ তো করবে হচ্ছে দেশের বিভিন্ন রকম তদন্তকারী সংস্থাগুলো। ওদিকে ভানুয়াতুয়া বলে এক দ্বীপের কথা শোনা যাচ্ছে, যেটা একটা এই মিনি পশ্চিমবঙ্গের দুষ্কৃতি দ্বীপ তৈরি হতে চলেছে। যত পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত দুষ্কৃতি সেখানে গিয়ে শুরু করছে বসবাস করা। তেমনি মালয়েশিয়া, থাইল্যান্ড, ওদিকে এই যে রাশিয়ার যদি গুপ্তচর এখান থেকে ধরা পড়ে, ইউক্রেনের গুপ্তচর যদি এখান থেকে ধরা পড়ে, তাহলে যার যোগসূত্র পাওয়া গেছিল, অ্যাকাউন্ট পাওয়া গেছিল, আজকের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, চেক দেখিয়ে দিয়েছিলেন কোথাকার ব্যাংকে কার টাকা কোথায় গেছিল। রাশিয়ান বান্ধবীদের কথা শোনা গেছিল, ইউক্রেনীয় বান্ধবীদের কথা শোনা গেছিল, তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেখানে টাকা যেত এই পশ্চিমবঙ্গ থেকে। মানে এত টাকা যে আর রাখারই আর জায়গা নেই, গোটা পশ্চিমবঙ্গটা রাখারই জায়গার কুলোলো না। এখন এর থেকে গুরুত্বপূর্ণ যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে কি, এই যে দুষ্কৃতী, সন্ত্রাসবাদী বা জিহাদি জঙ্গি গোষ্ঠী, স্লিপার সেল, তাদের যে হানি ট্র্যাপ, এই অর্পিতা সরকার, এরকম তো এর আগেও আমরা দেখতে পেয়েছি। বসিরহাট থেকে ধরা পড়েছিল কিন্তু এই রকমই মহিলা জঙ্গি, বসিরহাটের সংলগ্ন এলাকাগুলো থেকে ধরা পড়েছিল। আর আজকে নাকি চলে গেছিল ওই ককরোচ পার্টিদের ওখানে পুলিশ হিসেবে ঢুকে গিয়ে নাশকতা ঘটিয়ে দেবে। এক তো সোনাম ওয়াংচুক যে আন্দোলন, সেই আন্দোলন হাইজ্যাক হয়েছিল, এবং আমরা বারবার করে এই সন্দেহ প্রকাশ করেছিলাম যে শুধুমাত্র স্টুডেন্ট মুভমেন্ট কখনো এরকম হতে পারে না। তার ভিতরে যে তাণ্ডব লীলা আমরা দেখেছিলাম, সেখানে সরকার অত্যন্ত সংযতভাবে সেই পুরো বিষয়টাকে কন্ট্রোল করেছিল বলে
আজকে যে সমস্ত এফআইআর গুলো হয়ে রয়েছে, সুপ্রিম কোর্ট সেটা বলেই দিয়েছে, না এই এফআইআর অত সহজে তোলা যাবে না, যাদের পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে। এখান থেকেই উঠে আসছে কিন্তু আসল বিষয়টা। বিভিন্ন রকম তথ্য গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এবার পেতে শুরু করেছে, এদের ছবি, এদের ডিটেল, এদের পাস্ট ক্রাইম ক্রিমিনাল রেকর্ড, এই সমস্ত কিন্তু উঠে আসছে। আর কে না জানে, এখন কেন্দ্র সরকার আর রাজ্য সরকার একটি দলের, যাকে বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। কিন্তু অ্যালার্মিং এই জায়গাটা, যে রাষ্ট্রবাদকে টার্গেট করা, দেশকে অস্থির করে দেওয়া, এরা কিন্তু এই যে ধরা পড়াটা, এটা কিন্তু হিমশৈলে চূড়া মাত্র। আরো বেশি ইন্টেন্সিভ রেড অপারেশন, ইন্টেলিজেন্সের আদান প্রদান, এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক জরুরি। সেখানে নেতাদের প্রশ্রয়, নেতাদের আগলে রাখা, টাকা দিয়ে বিভিন্ন রকমের একটা ইকোসিস্টেম তৈরি করে রেখে একটা বলয় তৈরি করা, যেখানে কিনা কেউ প্রবেশ করতে না পারে, সে জায়গাগুলো কিন্তু প্রতিরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চিন্তা করার অনুরোধ রাখলাম এই এপিসোড থেকে। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের হাত খুলে আপনাদের মতামত লিখুন, আর নোটিফিকেশন অন রাখবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।